ও, আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করেন তো। উফ, ওটা কি হয়ে গেল? আচ্ছা, এবার মনে করেন একটা জিনিস চিন্তা করেন, দেখেন আমরা নর্মাল কি জানছি যে আমাদের যে অভিকর্ষ যে বল আছে বা যে টান আছে বা মহাকর্ষ বল যাই আছে, ওটা কি, ওটা সূত্রটা কি? এফ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই হলো আমার আর স্কোয়ার, তাই তো? আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করেন তো, মনে করেন আমাদের এই যে এফটা আছে, এফ ইকুয়াল টু আমরা কি, আমরা আরেকটা সূত্র জানো না, এফ ইকুয়াল টু এম জি। আমরা কি এই সূত্রটা জানতাম না? মনে করেন জিনিসটা হলো এরকম, আমাদের এই যে এখানে যে এফটা আছে, এই এফটা কি? মনে করেন আমাদের দুইটা জিনিসের মধ্যে আকর্ষণ, তাই তো? মনে করেন এইখানে একটা বস্তু আছে আর এখানে একটা বস্তু আছে, এই দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল, ওটাকে আমরা বলতেছি এফ। তাহলে এবার চিন্তা করেন তো, মনে করেন এটা হলো আমাদের পৃথিবী। এই পৃথিবীর উপরে মনে করেন এখানে একটা গাছ আছে। তো এই গাছের এখানে, এই মনে করেন এখানে একটা আপেল। তাহলে এই যে আপেলটা যে পৃথিবী নিচের দিকে যে নামতেছে, কোন একটা কোনো একটা জিনিস এটা যদি উপরের দিকে নামে, তাহলে তার মধ্যে আমরা কি লিখি? আমরা এম জি লিখি না? যে কোনো একটা বস্তু নিচের দিকে পড়তেছে, ওটাকে আমরা কি বলতেছি? আমরা এম জি বলতেছি না? হ্যাঁ, একটু মিউট করে রাখেন। আপনাকে বুঝতেছেন কি বুঝতেছি? মানে মনে করেন এখানে, এখানে যে এফ গুলা লিখতেছিলাম, ওটা কি ছিল? যে কোনো দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব ছিল, তাই তো? এখন আমি একটু স্পেসিফিকলি করতে যাচ্ছি, যে মনে করেন একটা একটা বস্তু হলো পৃথিবী, আর একটা বস্তু মনে করেন পৃথিবীর উপরে যে কোনো কিছু। ওইটা তো মনে করেন পৃথিবীর দিকে যদি, মনে করেন কোন একটা বস্তুকে আপনি ছেড়ে দিয়েছেন, ওটা কি হইতেছে? ওটা তো পৃথিবীর দিকে নামতেছে, তাই না? ওইটা কি হচ্ছে? উপর থেকে নিচের দিকে, মানে পৃথিবীর কেন্দ্রের দিকে টানতেছে সেটাকে। তাহলে কোন একটা বস্তু যদি কেন্দ্রের দিকে আসে, তাহলে ওই বলটাকে আমরা কি লিখতেছি? আমরা সবসময় এমজি লিখি না? একটু পর্যন্ত কি বুঝছেন নাকি বুঝেন নাই? হুম, আমরা কি জানি ডাব্লিউ হুম, ইকুয়াল হুম। টু কি? ডাব্লিউটা কি? ওয়েট না? মনে করেন আমাদের ওজনের সংজ্ঞাটা কি ছিল? কোন একটা বস্তু পৃথিবীকে যেই বলে টানতেছে, তাই তো? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতেছিলাম? আমরা এমজি লিখতেছিলাম না? তার ওজনের কারণেই তো সে একদম পৃথিবীর দিকে পড়তে থাকে। তাহলে আমরা কি লিখতে পারবো? দেখেন আমরা এই এফটার জায়গায় কি লিখতে পারবো? এই এফটার জায়গায় আমরা একটা এমজি লিখতে পারবো না? এম জি ইকুয়াল টু জি এম এম বাই হলো আমার আর স্কোয়ার। আচ্ছা, এখন এখানে অনেকের মনে কোশ্চেন আসে যে ভাইয়া, আপনি তো এখানে এই যে এখানে যে এমটা লিখছেন, এই এমটা ছোট হাতের এম কেন লিখছেন? আচ্ছা, চিন্তা করেন তো, আপনি যখন কোনো একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে ছাড়তেছেন, মনে করেন আপনি পৃথিবীতে দাঁড়ায় আছেন, আপনি দোতলা থেকে একটা তরমুজ মাটিতে ফালাইতেছেন। তাহলে পৃথিবী কি চলে আসতেছে? পৃথিবী কি আপনার দিকে আসতেছে, নাকি আপনি তরমুজটা পৃথিবীর দিকে আসতেছে? বলেন তো। তরমুজ পৃথিবীর তরমুজ। দিকে যাচ্ছে। এই কারণেই দেখেন, এখানে যে ক্যাপিটাল এমটা আছে, এই ক্যাপিটাল এম তো ভাই আমরা পৃথিবী মানে বড় কোনো জিনিসের জন্য ইউজ করতেছি। তো আমরা এখানে এফ যেটা লিখলাম, এই এফটা কি হইতেছে? এই এফটা তো ভাই আমরা ছোট ক্ষেত্রে করতেছি, মানে আমরা তরমুজ ফলাইতেছি, তরমুজ নিচের দিকে যাইতেছে, তার মানে তো আমাদের ছোট হাতের এমই হবে। তার এই কারণে আমরা এখানে ছোট হাতের এম লিখছি। আচ্ছা, এবার আসেন যে এইখানে এই এমটা আর এখানে এম কাটা, তাহলে দেখেন নতুন একটা ফর্মুলা আসতেছে, এটা হলো যে জি এম ডিভাইডেড বাই হলো আমার আর স্কোয়ার। এখন বলতে পারেন যে ভাই এখানে জিটা কি? জিটা হলো আমার অভিকর্ষ ত্বরণ। আর এখানে ক্যাপিটাল জিটা কি? ক্যাপিটাল জিটা হলো মহাকর্ষীয় ধ্রুবক। কথা বুঝছেন ভাইয়া? ভাইয়া বুঝছেন আমার কথা? আচ্ছা, এবার আসেন আমরা যে সূত্রটা পড়ছি, যে মনে করেন আমরা কি পড়ছি? আরে হয়ে গেল। আমরা বললাম যে জি ইকুয়াল টু ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই কি হবে আমার আর স্কোয়ার, তাই তো? আমরা এই সূত্রটা পড়লাম। এই সূত্রটা কিভাবে আসে এটা দেখলাম। এখন আসেন এই যে জিটা আছে, মানে আমার যে অভিকর্ষ ত্বরণটা আছে, এটার কিছু ক্রিয়া আছে। লাইক মনে করেন আমার পৃথিবীতে কোনো একটা জিনিস আছে। এখন এই যে পৃথিবীতে আছে, এটার থেকে যদি আমি কোথাও উপরে যাই, বা এটা থেকে যদি আমি নিচে নামি, বা কোনো একটা পাহাড়ের মধ্যে উঠি, তাহলে এই যে পার্থক্যগুলো হবে, এই পার্থক্যগুলো এখন আমরা দেখবো যে এই পার্থক্যগুলো কিরকম হয়। কথা হচ্ছেন? আপনার যদি এই চ্যাপ্টার থেকে কোনো ম্যাথ আসে, তাহলে ধরেই নিবেন যে এই জায়গা থেকে ম্যাথ আসবে। বুঝছেন রিয়ান? কদিন পরে তো পরীক্ষা দিবেন, তাহলে হ্যাঁ। একটু কোশ্চেন গুলো একটু বলে নিতেছি। দেখেন, এই দেখেন, উচ্চতার ক্রিয়া।
আচ্ছা একটু দাঁড়ান ভাইয়া, এখন মনে করেন আমাদের যে জি এই যে সূত্রটা আমরা পড়লাম জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তো এখানে আহ, দেখেন এখান থেকে তিনটা জিনিস হইতে পারে, যে দেখেন মনে করেন এটা হলো আমার একটা পৃথিবী, কি রে ভাই কই, এটা হলো আমার একটা পৃথিবী। এই পৃথিবীতে দেখেন একটা বস্তু কই কই থাকতে পারে, একটা বস্তু পৃথিবীর পৃষ্ঠে থাকতে পারে। তার মানে আমরা মাটিতে, পৃথিবীর যে মাটি আছে ওই মাটির উপর যদি হাঁটতে থাকি তাহলে যেই জায়গাটা আছে ওইটা। আরেকটা মনে করেন পৃথিবীর উপরে যে এভারেস্ট আছে বা কোনো একটা পৃথিবীর উপরে গেলে কি হবে উৎকর্ষ ত্বরণের মান, পৃথিবীর নিচে গেলে কি হবে উৎকর্ষ ত্বরণের মান। এই জিনিসগুলো এখন আমরা এই যে এই তিনটা ক্ষেত্র আমরা বের করব। একটা হলো পৃথিবীর উপরে আসি, মানে পৃথিবীর পৃষ্ঠে আসি একদম, আরেকটা হলো পৃথিবী থেকে উপরে চলে গেছি, আরেকটা হলো পৃথিবীর ভিতরে চলে গেছি। তাহলে দেখবো যে আমাদের উৎকর্ষ ত্বরণের মান কি রকম চেঞ্জ হয়। আচ্ছা এবার নরমালি একটা জিনিস চিন্তা করেন তো, মনে করেন আমরা প্রথম কেসের কথা চিন্তা করি যে আমরা এখন পৃথিবীর উপরে আছি। আচ্ছা পৃথিবীর উপরে যদি থাকি তাহলে চিন্তা করেন তো আমাদের এই যে এই যে সূত্রটা আছে এই সূত্রটার মধ্যে এই যে এখানে যে আর লিখছি এই আরটা কি অ্যাকচুয়ালি পৃথিবীর কেন্দ্র থেকে তার পৃষ্ঠে পর্যন্ত দূরত্বটা হলো আমার আর, তাই তো? এখন আমরা কোথায় আছি? এখন আমরা আছি পৃথিবীর পৃষ্ঠে, মানে একদম এই জায়গার মধ্যে দাঁড়ায় আছে, মানে পৃথিবীর উপরে দাঁড়ায় আছে। তাহলে চিন্তা করেন তো জি ইকুয়াল টু জি এম বাই হলো আমার আর স্কোয়ার। আচ্ছা এখন দেখেন আপনি জি এর মান জানেন, এখন আপনি দেখেন কি কি কিসের কিসের মান জানেন, আপনি জি এর মান জানেন, আপনি আর এর মান মনে করেন আমি আপনাকে বলে দিলাম, কিন্তু আপনি কি এম জানেন? বলেন তো এমটা জানেন? দেখেন আমি মাঝে মাঝে আমি আপনাকে বলি, আপনাকে কোশ্চেন অনেক টাইপের হইতে পারে, আপনাকে মাঝে মাঝে এম বলে দিতে পারে বা ভাইয়া আপনাকে বলেন। আমরা তো 8টা ছোট হাতের নিতে পারবো না? আরটা ছোট হাতে নিতে পারবো, কিন্তু যখন আপনাকে কোশ্চেন বলবে যে আপনি পৃথিবীর পৃষ্ঠে দাঁড়ায় আছেন, মনে করেন পৃথিবীর এখানে দাঁড়ায় আছেন বা পৃথিবীর থেকে কোন একটা উপরে দাঁড়ায় আছেন বা পৃথিবীর কেন্দ্রের মধ্যে চলে গেছেন, যদি এরকম কোশ্চেন হয় তাহলে আমি আপনাকে বলবো যে আপনি এখানে ক্যাপিটাল আর ধরেন। কারণ ওই সব ক্ষেত্রে আপনাকে বলে দেয় যে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এটা কি আপনারা জানেন পৃথিবীর ব্যাসার্ধ কত? মানে আমাদের যে পৃথিবী আছে পৃথিবীটা তো এমন গোল না, তাহলে পৃথিবীর তো মনে করেন কোন একটা গোল জিনিসের কি হয় একটা ব্যাসার্ধ থাকে না, তাহলে এই পৃথিবীর ব্যাসার্ধ হলো 6400 কিলোমিটার। কথা বলছেন? তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনাকে বলে দেয়, আর তখন অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা করতেছি। মানে মনে করেন আমি আমরা নরমালি ছোট সময় বলতাম না যে আমাদের পৃথিবীটা আমাদের টানতেছে, আমাদের পৃথিবী আমাদের টানতেছে, তো টানতে টানতে সে আমাদের কোন দিকে নিয়ে যাবে? অবশ্যই তার কেন্দ্রের দিকে নিয়ে যাবে, তাই না? সে তো টানতে টানতে আমাকে কই নিয়ে যাবে? তার কেন্দ্রের দিকে নিয়ে যাবে। তার মানে কি অবশ্যই আমাদের যে দূরত্বটা আছে দূরত্বটা আমরা কই থেকে হিসাব করব? তার কেন্দ্র থেকে হিসাব করব। কথা বুঝছেন? আচ্ছা দেখেন আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমাদের, দেখেন যে জিনিসটা বলতে চাচ্ছি তো না, ক্যামেরা অফ কর। আচ্ছা দেখেন এখানে আমাদের কি হলো জি ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তো আমি ধরে নিলাম যে আমাকে আরটা বলে দিছে, এখন আমাকে এমটা বলে দেওয়া নেই, আমাকে এমটা বলে দেয় নাই। তাহলে একটা নরমাল একটা জিনিস চিন্তা করেন তো, আমরা এই সূত্রটা জানি না রো ইকুয়াল টু এম বাই ভি, আমরা এই সূত্রটা জানি না রো ইকুয়াল টু এম বাই ভি। তো মাঝে মাঝে দেখা যায় কি যে যদি কোনো জায়গায় আমাকে এম না বলে দেয় তখন আমাকে কি করবে রো এর মানটা বলে দিবে, তখন আমাকে রো এর মানটা বলে দিবে। আর আমার দেখেন ভি, কোন একটা বস্তু মনে করেন পৃথিবীটা তো গোল, পৃথিবীর ব্যাসার্ধ তো আমাকে জানা আছে, তাহলে কোন একটা বস্তু যদি গোল থাকে তাহলে ওটার আয়তনটা কি হয়? অবশ্যই 4/3 পাই আর কিউব এরকম হবে। এটা কি? এটা হলো পৃথিবীর আয়তন, তাই না? তার মানে কি দেখেন এখান থেকে যদি আমি এমটা বের করি তাহলে কি হবে? এম ইকুয়াল টু রো ইন্টু 4/3 পাই আর কিউব। কথা বলছেন? মাঝে মাঝে আপনাকে এই ক্যালকুলেশন গুলো করে তারপরে জি এর মানটা বের করতে হয়। আপনারা সবাই কি ক্লিয়ার ভাইয়া? Yes. লিখে রাখবেন। আচ্ছা দেখেন এখন এটা আমাদের কি বলো, এটা গেল হলো কোন একটা বস্তু যদি পৃথিবীর পৃষ্ঠে থাকে, তাই তো? এখন এখন আরেকটা জিনিস লেখেন
যে কোনো বস্তু পৃথিবীর পৃষ্ঠ হতে উপরে অবস্থিত হলে, মানে আমাদের আগে জিনিসটা আমরা কোথায় ক্যালকুলেশন করছি, আমরা ক্যালকুলেশন করছি আগে যদি এখানে রাখতাম, এখন আমার বস্তুটা কই আছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় আছে। যদি কোনো বস্তু এরকম থাকে তাহলে সূত্র ডিরেক্ট এটা ইউজ করবেন, GH = G1 - 2h/r, সূত্র এটা ইউজ করবেন, বুঝছেন? ডিরেক্ট লিখে রাখেন। এই যে এই জিনিসটা লিখেন আগে, যে কোনো বস্তু পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত ও পৃষ্ঠের উপরে অবস্থিত হইলে, জাস্ট খালি এখান থেকে এতটুকু লিখেন, এই চিত্রটা তুলেন, এই চিত্রটা তুলেন, তারপরে ডিরেক্ট এই যে এই লাইনটা তুলেন, কারণ আপনাদের পরীক্ষা এখন আমি এত ডিটেলসে পড়াইতে পারবো না, বুঝছেন? এটা তুলে নেন। এবার আসেন, এই যে সূত্রটা দেখেন, এই যে সূত্রটা আমি লিখছি এটা হলো এই যে GH, তার মানে কোনো বস্তু যদি এই যে এই পজিশনে থাকে তখন তার যেই অভিকর্ষ ত্বরণ হবে ওটা হলো GH, কথা বুঝছেন? আর নরমাল যে জিটা আছে, জি এর মান তো আমরা জানি, আর এখান থেকে 1 - 2h, তার মানে এইচটা কি, এইচটা হলো আমার পৃথিবীর পৃষ্ঠ থেকে এই এখান পর্যন্ত উচ্চতা এটা, আর আর তো হলো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, এটা আমরা জানি। তার মানে কি, কোনো বস্তু পৃথিবীর পৃষ্ঠ হতে উপরে অবস্থিত বললে আমরা এই সূত্রটা ডিরেক্ট ইউজ করব, কথা বুঝছেন? তারপরে আসেন যে আমাদের কোনো বস্তু যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে অবস্থিত বলে, কোনো বস্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে অবস্থিত, এই যে যেটা কোনো বস্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে অবস্থিত হলে, তার মানে কি দেখেন, এবার আমার বস্তুটা পৃথিবীটা হলো এখানে আর আমার বস্তুটা আছে হলো আমার এখানে, মানে কি দেখেন এই যে এখান থেকে এবার এইচটা কই নামছে, এবার এইচটা নিচে নেমে গেছে, আর আমাদের আরটা কতটুকু ছিল, আরটা ছিল এলো এখান থেকে এখান পর্যন্ত, তাই তো? তখন আমরা যে সূত্রটা ইউজ করব এটা হলো GH = G1 - h/r, দেখছেন? আগের সূত্রের সাথে এখনের সূত্রের বেশি কোনো পার্থক্য নাই, জাস্ট খালি এখানে একটা 2 ছিল আর এখানে জাস্ট খালি h এর সাথে 2টা নাই, কথা বুঝছেন ভাইয়া? এখন আমি আপনাদের দেখাচ্ছি না যে এটা সূত্রটা কিভাবে আসছে, এটা এতটাও ইম্পর্টেন্ট না, জাস্ট খালি সূত্রটা মনে রাখেন, কোশ্চেন আসবে সূত্রটা দিয়ে দিবেন, কারণ আপনাদের পরশুদিন পরীক্ষা। এটা মনে রাখেন যে কোনো বস্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে অবস্থিত হইলে এই চিত্রটা দিবেন, এই লেখাটা লিখবেন, তারপরে সূত্রটা ডিরেক্ট বসায় দিবেন, বুঝছেন? তুলে নেন খাতায়। দেখেন এই চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট নৈর্ব্যক্তিক হলো এটা, যে ভাই কোনো একটা বস্তু পৃথিবীর পৃষ্ঠে আছে, পৃথিবীর পৃষ্ঠে থাকলে তার জি এর মান কত, 9.8, এটা আমরা জানি, জানি না রিয়ান? হ্যাঁ, এখন যদি বস্তুটা পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে যায় তাহলে জি এর মান কি হবে, জি এর মান কমবে। কোন একটা বস্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে ভিতরের দিকে ঢুকতেছে, তাও জি এর মান কি হবে, জি এর মান কমবে। এই জিনিসটা মাথায় ঢুকায় রাখেন, কোন একটা বস্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে যাইতেছে তখন তার জি এর মান কি হবে, জি এর মান কমবে। কোন একটা বস্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে আসতেছে তখনও তার কি হবে, জি এর মান দুই ক্ষেত্রেই কমবে, কথা বুঝছেন? উপরে গেলেও কমবো, নিচে গেলেও কমবো, জাস্ট খালি যখন আমি দাঁড়ায় থাকবো পৃথিবীর পৃষ্ঠে তখন জি এর মান সর্বাধিক, বুঝছেন ভাইয়া? আচ্ছা, এবার আসেন, এই যে দুইটা চিত্র আছে না, এই যে এখানে দুইটা চিত্র আছে না, এই চিত্রগুলা একটু ঠাড়া মারা মুখস্থ করে ফেলবেন, বুঝছেন? এই দুইটা চিত্র পরীক্ষার নৈর্ব্যক্তিকে অনেকবার আসে, বা খ নাম্বার কোশ্চেনও পাইতে পারেন। খ দেখেন এখানে কি বলছে, GH প্রাইম, এখানে কি বলছে, পৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে। আচ্ছা মনে করেন এটা হলো আমার ভূপৃষ্ঠ, কি বলছিলাম, এই পজিশনটার মধ্যে আমাদের জি এর মান কি হবে, হাইয়েস্ট থাকবে। যত এইচ এর দিকে যাইতে থাকবো, যত এইচ এর দিকে যেতে থাকবো তত কি হবে, জি এর মান আস্তে আস্তে কমতে থাকবে। এই দেখেন এর জন্য গ্রাফটা কি হইছে, এখানে কি ছিল, জি এর মান সর্বাধিক ছিল, এখন এইচ এর মান বাড়তেছে, তার মানে কি এই যে দেখেন ওই ভূপৃষ্ঠ থেকে কি করতেছে, আস্তে 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 আমি নিচে নামতেছি। প্রথমে এইচ এর মান ছিল কি 1 মিটার, নিচে নামলাম, তারপরে এইচ এর মান কি 2 মিটার, নিচে নামলাম। এর জন্য কি হইতাছে দেখেন, এই যে 1 মিটার এখানে, 2 মিটার এখানে, 3 মিটার এখানে, 4 মিটার এখানে, তো এরকম আস্তে আস্তে কি হইতেছে, এইচ এর মান বাড়তেছে, জি এর মান কি হইতেছে দেখেন কমতেছে, কথা বুঝছেন? আবার দেখেন ভূপৃষ্ঠ কেন্দ্র থেকে কি ভূপৃষ্ঠের দিকে যাইতে, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে, চিন্তা করেন আমি কি বলছিলাম, এখানে হলো জি এর মান সর্বাধিক, তো এখান থেকে যদি আমি আস্তে আস্তে উপর দিকে যেতে থাকি তাহলে কি হবে, জি এর মান আস্তে আস্তে বাড়তে থাকবে না? রিয়ান বুঝছেন? হ্যাঁ কমবো না ভাইয়া? বুঝি নাই ভাই, আবার বলেন। ভূপৃষ্ঠের
আচ্ছা শুনেন, আমি আপনারা একটা কাজ করেন, আপনাদের নেটে সমস্যা তো আপনারা একটুখানি ভিডিও দেখে নিয়েন। আপনারা চাইলে লিভ নিয়ে নিতে পারেন, আমি সুন্দর মতো ভিডিও করতেছি, আমি আপনাদের ভিডিও দিয়ে দিব। রিয়ান তুই বুঝছিস? বুঝছি তো। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাকে বলবো, এই যে 1 নাম্বার ম্যাটটা তুলেন। রিয়ান 1 নাম্বার ম্যাটটা তুলেন। দেখেন ভাই এখানে কি বলছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতায়, তার মানে কি মনে করেন এটা হলো আমার একটা পৃথিবী, পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতায়, তাই তো? পৃথিবীর পৃষ্ঠ থেকে d গভীরতায়, পৃথিবীর পৃষ্ঠ থেকে d গভীরতায় কি বলছে, অভিকর্ষ ত্বরণের মান সমান। তার মানে কি ভাই, এখানে যে g পাবো, মনে করেন এটাকে আমি g1 বললাম, আর এখানে যে g পাবো এটাকে আমি বললাম g2, g1 আর g2 কি হবে, পরস্পর সমান হবে, d এবং h এর মাধ্যমে বিয়োগ করে। আচ্ছা এবার আপনি আমাকে বলেন, এই যে G1 এটার সূত্রটা কি হবে? হ্যাঁ রিয়ান আমার সাথে সাথে বলেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। দেখেন এই যে উপরে যে G1 এটা কি হবে, এটা হবে G1 - 2h/r, এরকম হবে না রিয়ান? বাই আর। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন G2 টা কি হবে, G2 টা হবে G1 - d/r, তাই না? কারণ কি এখানে 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 কি এই যে d ছিল আর এখানে কি 2 হবে না, তাই তো? বুঝছি হ্যাঁ। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা ভাইয়া দেখেন এই কোশ্চেনটা আমি আপনাদের করানোর জাস্ট খালি একটাই উদ্দেশ্য, তারপরে আপনারা পরবর্তী লাইনে কি করবেন জানেন, এই দুইটা জিনিস জাস্ট খালি একসাথে করবেন, যে তারা পরস্পর সমান। কথা বুঝছেন? এই দেখেন এখানে তারা ওই জিনিসটাই করছে, এই যে তারা পরস্পর সমান ধরে, এই দেখেন তারা পরস্পর সমান ধরে জাস্ট খালি এই লাইনটা লিখছে, এই লাইনটা লেখার পরে পরবর্তীতে একটু ইকুয়াল টিকুয়াল করে এখান থেকে এটা করে ফেলছে। এই ম্যাথটা আপনারা পারবেন, সুতরাং এই ম্যাথটা জাস্ট খালি আমি আপনাদের যাতে আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন তাই লিখে দিয়েছিলাম, আর অন্য কোনো কারণ নাই। এখন আপনারা একটা কাজ করেন, এই যে 2 নাম্বার ম্যাথটা তুলেন, কারণ 2 নাম্বার ম্যাথটা পরীক্ষায় আসছে একবার, এটা একটু তুলেন, উপরেরটা তোলা লাগবে না, পরেরটা তুলেন। দেখেন এই ম্যাথটা কি বলছে, পৃথিবীকে এত কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক ধরো। আচ্ছা ধরলাম ভাই, ধরলাম এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব হলো 6400 কিলোমিটার। আচ্ছা তারপরে কি বলছে, গোলক ধরে পৃথিবী থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান, অভিকর্ষ ত্বরণের আচ্ছা ঠিক আছে, তার মানে এবার আমাকে বলছে যে আমাকে এখানে যেতে হবে, আমাকে এইচটা বের করতে হবে, আর এখানে এখানে যে G1টা হবে ওইটা হবে আমার G এর মানের, তার মানে কি G এর 1/64 এর এত অংশ হবে, তাই না? এটা বলছেন আমাকে রিয়ান, বুঝতেছিস নাকি হুদাই হ্যাঁ হ্যাঁ করতেছিস? রিয়ান আমি আবার বলি, দেখেন আমাকে কি বলছে, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান, ভূপৃষ্ঠ থেকে মানে ভূপৃষ্ঠ কোনটা, এটা আমার ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, তার মানে আমাকে এস চাইছে, কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান কি হবে, অভিকর্ষজ ত্বরণের মানে অভিকর্ষজ ত্বরণের কি 1/64, তার মানে কি আমার যে এখানে যে ওয়ানটা হবে ওইটা যে জি এর এটার এত অংশ হবে, তাই তো? এখন চিন্তা করেন তো আমার সূত্রটা কি, G1 এর সূত্র এরকম না, G1 = G1 - যেহেতু উপরে তার মানে কি 2h/r, তাহলে চিন্তা করেন তো এখানে G1 এর ভ্যালুটা কি হবে, G/64 = G, এখানে কি হবে 1 - 2h/r, তাহলে এখান থেকে কি হলো, এই জি আর এই জি কেটে চলে গেল, তাহলে কি হলো 1/64 = 1 - 2h/r এর ভ্যালু কত, r এর ভ্যালু 6400 × 10⁻³ বাস। এখান থেকে জাস্ট খালি কি করবেন, তারপরে এই h এর ভ্যালুটা বের করবেন, পারবেন না? h এর মান বের করুন, হ্যাঁ হ্যাঁ পারবেন না? দেখছেন অনেক ইজি, জাস্ট খালি যে দেখেন ওরা কত ক্যালকুলেশন করছে, দেখেন ওরা কত ক্যালকুলেশন করছে ভাই, এত ক্যালকুলেশনের দরকার নাই, জাস্ট খালি মনে রাখেন যদি ভূপৃষ্ঠ থেকে উপরে বলে তাহলে 1 - 2h/r হবে, ভূপৃষ্ঠ থেকে নিচে বললে 1 - h/r হবে, বুঝছেন ভাইয়া? পারবেন না? হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এরকম ভাবে পড়াতেছি যেন আপনি তাড়াতাড়ি করে আপনি মাথায় ক্যাচ করতে পারেন আর পরীক্ষায় অ্যাট লিস্ট কোনো কিছু একটা দিয়ে আসতে পারেন, বুঝছেন? আচ্ছা এবার এই যে ঢাকা বোর্ডের এই কোশ্চেনটা খেয়াল করেন, আমি আপনাকে কোশ্চেনটা প্রুভ করাবো না, বুঝছেন, জাস্ট আমি আপনাকে ধরাই দিতেছি। এই যে ঢাকা বোর্ডে 2016 মানে এটা আমার বোর্ডের কোশ্চেন আসছে আর কি, বুঝছেন, আমি এই কোশ্চেনটার উপর পরীক্ষা দিছি। তারপরে দেখেন কি বলছে, পাহাড়ের চূড়ায়
দেখেন কি বলছে, পাহাড়ের চূড়ায় অভিকর্ষজ ত্বরণের মান। ভাই চিন্তা করেন এই জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান কি হইব, G1 = G1 - 2h/r, তাই না রিয়ান? পাহাড়ের চূড়ায় কি হবে, এরকম হবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে দেখেন এখানে h এর ভ্যালু কত, এখানে h এর ভ্যালু হলো আমার 5 কিলোমিটার, তার মানে কত 5 × 10⁻³ আর আমার r এর ভ্যালু কি, r এর ভ্যালু এখানে দেওয়া আছে, দেখেন 6.4 এটা দেওয়া আছে। তারপরে তো বলছে কি দেখেন, তারপরে দেখেন কি বলছে, উদ্দীপকে দেখছেন 3 নাম্বারটা আপনারা পারছেন। তারপরে 4 নাম্বারটা খেয়াল করেন কি বলছে, উদ্দীপকে a ও b স্থানের মধ্যে কোথায় একটি সরল দোলক অধিক ধীরে চলবে। আচ্ছা এখন আপনি আমাকে বলেন ভাই, আপনি এ অবস্থানে মনে করেন এ পজিশনের মধ্যে গ নাম্বার থেকে G1 এর একটা ভ্যালু পাবেন না? হ্যাঁ মনে করেন বি, এই যে বি পজিশনের ক্ষেত্রে আপনি আরেকটা G2 পাবেন না? এই যে G1 - h/r এরকম করে কি করবেন আপনি G2 আরেকটা পাবেন না? হ্যাঁ আচ্ছা এখন আসেন, সরল দোলকের একটা সূত্র আছে, এটা হলো T = 2π√L/g। কথা বলছেন? T = 2π√L/g। তাহলে চিন্তা করেন তো আমাদের কি বলছে যে এই দেখেন একটি সরল দোলক অধিক ধীরে চলবে, সরল দোলকের সূত্র হলো আমার এটা। তাহলে আমার ধীরে চলবে নাকি আস্তে চলবে, এটা কি কার উপর ডিপেন্ড করে বলেন তো? এই যে টি এর উপর ডিপেন্ড করে না? এই টি এর সাথে জি এর সম্পর্কটা কি? টি সমানুপাতিক 1/√g, এটা আমি বলতে পারবো না এই সূত্রটা থেকে? কারণ কি 2π তো কনস্ট্যান্ট, এলটা কি হয়, এলটাও আমার কনস্ট্যান্ট, তাহলে কি লেখা যায়, টি সমানুপাতিক √L/g, এটা লেখা যাবে না? কেমনে? এই যে এখান থেকে দেখেন, এখান থেকে মনে করেন এই যে t = 2π, এই দেখেন t = 2π√L/g, এখানে মনে করেন যে এলটা, এল হলো, দাঁড়ান আমি বলি, মনে করেন এটা হলো আমার একটা সরল দোলক, এটা হলো আমার একটা সরল দোলক, আর এলটা হলো এটার একটা লেন্থ। এলটা কি সরল দোলকের লেন্থ। এখন সরল দোলকের লেন্থ কি কখনো চেঞ্জ হয় না? তার মানে কি এলটা আমার ফিক্সড না? ভাই বুঝতেছেন নাকি না? হ্যাঁ হ্যাঁ সরলদোলকের যে লেন্থ এটা তো কখনো চেঞ্জ হয় না, মানে সুতার দৈর্ঘ্য কি কখনো চেঞ্জ হয়? তাহলে চেঞ্জ হয় না। 2πটা কি একটা কনস্ট্যান্ট, √Lটা কি একটা কনস্ট্যান্ট, তাহলে এই সমীকরণের মধ্যে ভেরিয়েবল কে, এই সমীকরণের মধ্যে খালি ভেরিয়েবল হলো টি আর হলো √g। এখন তাদের মধ্যে সম্পর্ক কি, তারা তো ব্যস্তানুপাতিক। এই দেখেন জিটা কি নিচে না, তার মানে কি তারা ব্যস্তানুপাতিক না? কথা বুঝছেন? জাস্ট খালি এই জিনিসটা করে হালকা একটু দেখবেন, এই যে গ নাম্বারটা একটু পড়বেন, এই যে এখান থেকে আমি আপনাদের এটা এইচডব্লিউ দিয়ে দিলাম, বুঝছেন? এই কোশ্চেনটা গ নাম্বারটা পড়বেন, আপনাদের এরকম একটা কোশ্চেন আসবে, বুঝছেন রিয়ান? অবশ্যই অবশ্যই এটা করবেন। ওকে এই যে ঢাকা বোর্ড 2016, এটা হলো আপনার, আমার একটা টেস্ট পেপার আছে আমার টেবিলের উপরে, নাকি আপনার টেবিলের উপরে যেন দেখবেন, একটা টেস্ট পেপার আছে 2016 সালের, এই কোশ্চেনটা সলভ করে তারপরে পরীক্ষার হলে যাবেন, আমি আপনাদের বুঝাই দিছি, বুঝছেন? তারপরে এই অনুযায়ী আপনারা একটুখানি যতটুকু বুঝাইছি এই চ্যাপ্টার থেকে একটু পড়লে হালকা পাতলা পারবেন আশা করি।